রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আমাদের প্রচেষ্টায় আপনাদের সকলের অংশগ্রহণে আমরা আমাদের এই আন্দোলনটিকে সফল করে বীরের বেশে আমরা আমাদের সন্তানতুল্য শিক্ষার্থীদের কাছে আমরা ফিরে আসতে পেরেছি। এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এখানে আসলে এই আন্দোলন সফল করার ক্ষেত্রে অনেকের ভূমিকা ছিল। প্রায় সবাই আমাদের পক্ষে জোরালো বক্তব্য দিয়েছে। সেই জায়গা থেকে আমি যদি বলি যে এখানে সকল শ্রেণী পেশার মানুষের একটা মানে একটা একতা হয়েছিল যে শিক্ষকরা খুবই আর্থিকভাবে তারা মানে বঞ্চিত, মাজলুম বা ক্ষতিগ্রস্ত তাদের দাবিগুলো মেনে নেওয়া হোক, এটা একটা বড় কাজ করেছে। তো এই জন্য আমি সকলকে ধন্যবাদ জানাই, গোটা দেশবাসীকে। হয়তো এটা আপনারা রেকর্ড করছেন দেখছি, হয়তো বাইরে যাবে এটা। এই জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই। পুলিশ তারাও অনেক সহযোগিতা করেছেন, যদিও একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল এবং এটার মাধ্যমে আন্দোলনটা স্পিড আপ হয়েছে। এরপরও তারা এখানে শিক্ষকদের উপর যে শক্তি প্রদর্শন বেশি হয়েছে, এটা আমি এটার নিন্দা জানিয়েছি, বক্তব্য দিয়েছি। কিন্তু তারা সহযোগিতা করেছেন, গোয়েন্দা সংস্থাগুলো সহযোগিতা করেছেন। ওনারা আমাকে বলছেন যে দেখেন আমাদেরও তো অনেক আত্মীয় স্বজন আছে। একজন একেবারেই এনএসআই এর একটা সিনিয়র অফিসার বলছিলেন যে আমার ওয়াইফ চাকরি করে বিভক্ত শিক্ষা প্রতিষ্ঠানে। তো আমি বলছি আপনি তো বড় চাকরি করেন, আপনার ওয়াইফ চাকরির বেতনের আপনার প্রয়োজন পড়ে না, এই জন্য আপনার হয়তো প্রয়োজন নাই। যাই হোক, তো সবারই আসলে এখানে একটা সবাই চাইছিল, পুলিশ বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেন, গোয়েন্দারা বলেন, মিডিয়া বলেন, মিডিয়ার অনেক সাংবাদিকরা বলছে আমাদের আত্মীয় স্বজনের শিক্ষকতায় আছে। থাকারই কথা, কারণ 6 লক্ষাধিক শিক্ষক কর্মচারী পরিবার এখানে। আত্মীয় স্বজন অনেকেরই অনেক সাংবাদিক আছে, পুলিশ আছে, আপনার গোয়েন্দাতে আছে। তো সেই জায়গা থেকে আমরা মনে হয় সারা দেশবাসীর একটা সহানুভূতি পেয়েছিলাম। আর এটা পাওয়ার কারণে আমরা সরকারকে আসলে মন্ত্রণালয়টা শুধু, আমরা সরকারকেও কিন্তু চ্যালেঞ্জ করেছি। আমার বক্তব্যগুলো আপনারা দেখেছেন, অনেক ঝুঁকি ছিল এখানে, অনেক ঝুঁকি ছিল। যে ভাষায় আমি বক্তব্য দিয়েছি, আপনারা এনটিভির যে টক শোটা ছিল, আমি তখন মল্লিক ভাইয়ের সাথে আমি তখন এনটিভির ইয়েতে ছিলাম, স্টোরিতে ছিলাম। এই মুহূর্তে আমাকে হঠাৎ করে ফোন দিল আপনার ডেপুটি সেক্রেটারি মুর্শেদ সাহেব। ফোন দিয়ে আমাকে বললেন আপনি যেভাবে বক্তব্য দিতেছেন আমরা তো অনেক চেষ্টা করতেছি, স্যার অনেক চেষ্টা করতেছে, একটু যদি আপনি বক্তব্য যদি একটু রিকোয়েস্ট করতেছেন। আমি বলছি দেখেন, আমরা মন্ত্রণালয়ে আসার পরে আপনারা যেভাবে আমাদের সাথে মিসবিহেভ করেছেন, আপনার উপদেষ্টা, এখানে আর কোনো নেগোসিয়েশনের কোনো সুযোগ নাই। আপনার উপদেষ্টাকে 3টা জিনিসের প্রজ্ঞাপন দিতে হবে, নইলে তাকে এখান থেকে যেতে হবে। এই ল্যাঙ্গুয়েজটা আমি ব্যবহার করেছি। পরে ফোন কেটে গেল, আবার উনি ফোন করেন, আমি কেটে দিলাম ফোন। তো এই যে ধরেন আপনার তাদেরকে চাপ তৈরি করা বিভিন্ন ভাবে, প্রত্যাহারের দাবি জানিয়ে তাকে বিভিন্ন ভাবে আরো ল্যাঙ্গুয়েজ আমি ইউজ করেছি এখানে। কষ্ট শহীদ মিনারে কেমন হয়েছে যে আমার পাঞ্জাবি, আপনারা দেখছেন আমার ছবিগুলো দেখলে বুঝেন, পাঞ্জাবি পায়জামা আমার শর্ট, তারপরে গেঞ্জি সব ভিজে গেছে, একেবারে ভিজা। আবার এগুলো আপনার এখানে শুকাইছে, এমন অবস্থা। এত কষ্ট থেকে আসলে যখন কথা বলছি, কিছু অড ল্যাঙ্গুয়েজ আসলে চলে আসছে, যেগুলো আসলে অনাকাঙ্ক্ষিত ছিল। এটা এক রকমের কষ্টের জায়গা থেকে আর চাপ তৈরি করার জন্য হয়তো বলা হয়েছে। তো এখানে অনেক ষড়যন্ত্র হয়েছে। আপনারা কিছু দৃশ্যমান ছিল, কিছু অদৃশ্যমান ছিল। একটা ষড়যন্ত্র শুধু আপনাদেরকে বলি, সেটি হচ্ছে আমরা যখন আমরা চলে আসি, বের হওয়ার সময় তখন তো গ্রেফতারের একটা সম্ভাবনা ছিল যে এখান থেকে হয়তো নিয়ে যাবে। আমি মনে করছি হয়তো নিয়ে যাবে এখান থেকে, কারণ সরকারকে চ্যালেঞ্জ করে মন্ত্রণালয় থেকে বের হয়ে আসা এটা খুব শর্ট, এটা তো আপনারা বুঝেন। তো আমি মনে করছি মনে হয় হয়তো বের হলে নিয়ে যাবে। আমার ভয় ছিল না এই কারণে যে আমি তো কোনো ক্রাইম করি না, আমাকে হয়তো নিলে আমাকে হয়তো 2-4 দিন রাখবে, আমার তো কোনো মামলা দিতে পারবে না, আমার তো কোনো ক্রাইম নাই, কি করবে নিয়ে। আল্লাহ ভরসা, যদি নিয়ে যায় নিয়ে যাবে। আমি বের হওয়ার সময় গোয়েন্দারা তো চতুর্দিকে আপনার মনে করেন আমাদের কর্ডন করে রাখছে, পুলিশ টুলিশ। আমি আমার সহযোদ্ধা যারা আছে তাদেরকে বললাম যে আমরা রিক্সায় যাবো না, শহীদ মিনার তো বেশ দূরে। আমরা বললাম যে আমরা একসাথে 25 জন, একসাথে, এখানে 25 জন ছিল, বাইরেও ছিল মোটামুটি। বেরোছি পরে মোটামুটি একটা মিছিলের মতো ছোটখাটো হয়ে গেছে। আমরা বললাম যে আমরা একসাথে হেঁটে হেঁটে যাবো। একসাথে হইলে তো মোটামুটি লাইভ টেপ করা যাবে, অথবা ধরেন 25 জন একটু চিল্লাচিল্লি করলেও পাবলিক জড়ো হবে, সেই জায়গা থেকে হয়তো মোটামুটি অনেকটা নিজেদেরকে সেভ করা যাবে। আমরা কিন্তু হেঁটে হেঁটে গেছি, তো দেখি না মোটামুটি চেষ্টা করে নাই তারা।
হয়তো একসাথে থাকার কারণে হয়তো এরকম অ্যারেস্টের চেষ্টা করেন। এটা একটা ছিল। তো আমরা ওখান থেকে যখন চলে আসি, আসার পরে আপনার সরকার কিন্তু একটা প্রজ্ঞাপন দিয়েছিল 5% এর। মানে আমরা প্রত্যাখ্যানের পরেও কিন্তু প্রজ্ঞাপনটা হয়েছে। যখন প্রজ্ঞাপন হইল তখন কিন্তু বিএনপির পক্ষ থেকে আপনার এই রাতেই আপনার প্রজ্ঞাপন হওয়ার পরে তো আমি যে তারেক জিয়ার দৃষ্টি আকর্ষণ করে, ম্যাডাম খালেদার দৃষ্টি আকর্ষণ করে আমি আমি তো তখন মানে বক্তব্য দিলাম যে বিএনপি কে সেলিম মিয়া 6 লাখকারী শিক্ষক কর্মচারীর বিপক্ষে মানে দাঁড় করিয়ে দিচ্ছে এবং ব্যালটের মাধ্যমে জবাব দিবে। রাতে একটা স্টেটমেন্ট আসলো তারেক জিয়ার মানে বিএনপির পক্ষ থেকে। এখানে একটা অংশ ভালো ছিল, আরেকটা অংশ খারাপ ছিল। প্রথম অংশটা তারা নৈতিকভাবে এটাকে সমর্থন দিচ্ছে, দাবি দেওয়ার। দ্বিতীয় অংশটা ছিল যেখানে যদি কোন রকমের স্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করা হয়, বিএনপি শক্তি দিয়ে এটাকে প্রতিহত করবে। এটা একটা থ্রেট ছিল। আমার কাছে মনে হয়েছে যে তারা বিএনপির সাথে অথবা সেলিম ভাইয়ের সাথে, বিএনপি বলবো না, সেলিম ভাইয়ের সাথে হয়তো তারা হয়তো একটা মানে একটা আলোচনায় হয়তো সিদ্ধান্তে পৌঁছেছিল যে আমরা একদিন প্রজ্ঞাপনটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে আমরা ডিসি এবং বিভাগীয় কমিশনার মাধ্যমে মাঠ পর্যায়ে শিক্ষকরা যাতে না আসতে পারে, আমরা এখানে হাজিরা সিস্টেম চালু করব। প্রতিদিন যাতে হাজিরা দেওয়া হয় আমাদেরকে, অনলাইনে এটা আমরা প্রতি জেলায় নেব। আর প্রশাসন দিয়ে গাড়ি আমরা আটকে দিব বিভিন্ন জায়গায়, লঞ্চ গাড়ি টাড়ি, যাতে এখানে লোকজন বেশি জমায়েত না হয়। এটা আর আপনারা আপনাদের সব শিক্ষক সংগঠন সহ বিএনপিকে মাঠে নামাই দিবেন। দিলে মানে এইভাবে আমরা যদি অ্যাটাক করতে পারি, মানে ত্রিমুখী যেটাকে বলে, যদি আমরা কি করতে পারি, তাহলে যে কাজটা হবে যে তারা এখান থেকে মানে পিছু হতে বাধ্য হবে। মানে এই কাজটা তার করেছিল। এটার আপনারা দেখেছেন যে মাদার ইয়াতে আপনার রৌমারির দিকে সম্ভবত একটা উপজেলা থেকে আপনার তারা একটা নোটিশ সার্ভ করলো যে করতে হবে, প্রতিদিন দিয়ে হাজিরা দিতে হবে। আমি পরে একটা দিলাম ফেসবুক স্ট্যাটাসে যে প্রত্যাহার না হলে তার অফিস ঘেরাও করা হবে। দেখলাম সে এটা প্রত্যাহার করলো। পরে জেলা শিক্ষা অফিসার ছিল মাদারি। আমি পরে রাতে তার সাথে কথা বলার চেষ্টা করলাম, সে ফোন রিসিভ করেনি। সকালে পরে ফোন দিলাম, ফোন রিসিভ করলো। তাকে বললাম যে এটা আপনি এটা কেন করলেন? বলছে যে এটা বিভাগীয় কমিশন এবং ডিসি মহোদয়ের নির্দেশ, এই জন্য আমি করেছি। আমি বলছি বিভাগীয় কমিশন আর ডিসি কি শুধু আপনার আছে আর নাকি সারা দেশের সবারই আছে? আপনি একা এত অতিশয় করছেন, আপনি তো শিক্ষক। পরে উনি কিছু বলতেছেন মানে বলছিলেন না। পরে আমি বলছি যদি এটা প্রত্যাহার না করেন আমরা কিন্তু জোট আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিব। এই শব্দটা আমি ব্যবহার করছি। আয়শা প্রেস ক্লাবে আপনার বক্তব্য দিলাম শহীদ মিনারে, যেটা যদি মাদারীপুর না করে তাহলে আগামীকালকে মাদারীপুরে জেলা শিক্ষা অফিসে আমরা তালা দিব। এটা দেওয়ার পরে দেখলাম কয়েক ঘন্টার মধ্যে সে প্রত্যাহার করলো। তো এটা একটা পরিকল্পনা তাদের ছিল। আমরা যখন এটা আজ করতে পারলাম, এটা মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়েছে। কারণ অনেস্ট আন্দোলন করার কারণে এই সহযোগিতাটা মনে হয়েছে। বিএনপির কাছে যাব এরকমের কোনো পরিকল্পনা আমাদের ছিল না। হঠাৎ করে আপনার খন্দকার মোশাররফ স্যারের পরিচিত একজন, সে আইসা অফার করলো যে খন্দকার মোশাররফ স্যার আমাকে বলছে যাওয়ার জন্য। আমি পরে তাকে বললাম যে স্যারে বলছে নাকি আপনি যা পার্থ করছেন? বলছে না, আমি স্যারকে ভিডিও গুলো দেখাইছি। তো ওই আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, 13 আগস্ট আন্দোলনের আগেও আমাদের জোটের আহ্বায়ক মাইনুদ্দিন স্যারের নেতৃত্বে একটা দল ওখানে ওনার সাথে সাক্ষাৎ, একই টাইমে আমি একটা মানে দল নিয়ে তখন আমরা এনসিপি কার্যালয়ে মানে মিটিং করি। মানে সময় ছিল না, একই সময় পরে গেছিল। আমি চলে গেছি এনসিপি কার্যালয়ে এক দল নিয়ে, আর উনি গিয়েছেন। এই দিক থেকে ওনার সাথে আমাদের পরিচয় আছে। গুরুত্ব দেয়নি বেশি। সেলিম বেগরির পক্ষে মনে করতেন যে কোন রকমের সংগঠন হতে পারে, এরা কে আসছে না আসছে মানে পাত্তা দেয়নি তেমন একটা। কিন্তু 13 আগস্ট যখন প্রোগ্রাম করে ফেলছি, আর যখন পরবর্তীতে মানে শহীদ মিনার আন্দোলন শুরু হয়ে গেছে, তখন বুঝছে যে না, সেলিম ভাইয়ের বাইরে একটা বড় রকমের বল এখানে আছে বাংলাদেশে। উনি পরে বললেন ওই শিক্ষকে যে স্যারে আপনার সব বক্তব্য দেখছে, স্যারে বলছে আপনাকে যাওয়ার জন্য। আমি তোকে দেখাইছি, কিন্তু দেখার পরে স্যারে বলছে আপনাকে যাওয়ার জন্য। আমি পরে মাগরিবের সময় আমাদের শিডিউল ছিল, মানে মাগরিবের সময় আমরা যাবো 8টা মানে 8টার দিকে সাক্ষাৎ দিই। আমি পরে সিদ্ধান্ত নিলাম যে এই টাইমে তো এখন তো মানে দেখে তো প্রত্যাখ্যান করে আসছি, এখন তো সবচেয়ে বেশি নজরদারি এই টাইমে থাকবো। আমি বের হইলে যদি রাস্তাঘাট থেকে উঠাই নিয়ে যায়, আন্দোলনটাই মানে ব্যস্ত যাবে। আমি বললাম যে আমি যাব না, এখানে যেহেতু মোটামুটি শিক্ষকরা আছে, মোটামুটি আমি এখানে নিরাপদ। আমি আমাদের আহ্বায়ক এবং আরো কয়েকজনকে বললাম যাওয়ার জন্য, কিন্তু আহ্বায়ক দেখি কতক্ষণ পর আমার এখানে এসে বসা। আমি ঘটনা কি আপনাকে না ওখানে যাওয়ার কথা বলছে, আমি যাইনি। আমাদের যে প্রকৌশলী আবুল বাসার সহ এখানে কয়েকজন গেল, গিয়ে স্যারকে বিষয়টা বোঝানোর পরে উনি সম্ভবত তারেকদের সাথে কথা বলছেন এবং উনি বলছেন যে মহাসচিবের সাথে আমি মানে বসার ব্যবস্থা করে দিচ্ছি। তো পরে মহাসচিবের সাথে আপনার শিডিউল দিল, আমরা গেলাম। অত্যন্ত
আন্তরিকতা এবং হৃদ্যতাপূর্ণ পরিবেশে আমার সাথে আলোচনা হলো। খুবই ভালো মানুষ। আমি সেলিম ভাইয়ের ব্যাপারে অনেক কথা বলছি। যে উনি যদি বিএনপি রাজনীতি করে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু শিক্ষক আন্দোলন উনি স্যার যাতে না থাকে এটা আপনি ব্যবস্থা নিবেন। এখানে স্যার যারা রানিং আছে শিক্ষক মানে বর্তমানে শিক্ষক অবস্থায় আছে অবসরপ্রাপ্ত ছাড়া তাদেরকে দেন। আমরা শিক্ষক, শিক্ষার্থী সবার উন্নয়নের জন্য পাশাপাশি একসাথে থেকে আমরা কাজ করব। উনি পরে হেসে দিলেন। আরো অনেক কথাবার্তা হলো। পরে উনাকে আমরা অনুরোধ করলাম আমাদের বিষয়টা নিয়ে। উনি করে বললেন যে আমি ইতিমধ্যে আমরা অর্থ উপদেষ্টার সাথে কথা বলেছি, শিক্ষা উপদেষ্টার সাথে। 22 তারিখ যেহেতু আপনার জানেন নিউ ইয়র্কে ছিল আমাদের উপদেষ্টা মহোদয়, আহ ওনার এবং সচিব মহোদয় ছিলেন, বলছেন যে 22 তারিখ পর্যন্ত আমার একটু সময় দেন। তারা তবে আপনারা কোনো ভায়োলেন্স করবেন। আমি তাকে সুন্দর করে বুঝাই বললাম যে না আমরা ইতিমধ্যে আমাদের যে প্রোগ্রাম গুলো হয়েছে আমি সবগুলো বললাম যে সচিবালয় পদযাত্রা, শাহবাগ ব্লকের মানে যেগুলো হয়েছে আপনার যে কদম পাড়ায় যাওয়া, তারপর টিএসসি তে মিছিল নিয়ে যাওয়া, বিক্ষোভ করা, সব মিলে আমি বললাম যে এই সবগুলো প্রোগ্রাম এখানে ইচ্ছা করলে আমরা অনেক ভায়োলেন্স করতে পারতাম, কোনো ভায়োলেন্স নাই, শান্তিপূর্ণ আন্দোলন এবং এটা নন পলিটিক্যাল এবং এটা ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন, আর কিছু না। উনি এটা বুঝলেন। চলে আসলাম। পরে আমি বললাম যে আপনি কি প্রতিনিধি পাঠাবেন? তিনি বললেন, কেন নয়, কালকে পাঠাবো, মানে পাঠাবো, নিশ্চয়ই পাঠাবো। পরে যোগাযোগ করলাম, পরে নিবে আসলো। তো আমরা যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের সাথে দেখা করে আইসা যখন ছবি দিয়ে দিলাম, তখন সরকারের ওই যে পরিকল্পনা যেটা ত্রিমুখী মানে আক্রমণ, ডিসিএস মানে ডিসি বিভাগ কমিশনার দিয়ে আপনার হাজিরা নেওয়া, প্রশাসন দিয়ে গাড়ি আটকে দেওয়া, আর বিএনপি কে বা সেলিম ভাইয়ের লোকজনকে মাঠে নামাই দেওয়া, এটা বেঁচতে গেল যে না আর হবে না। তখন দেখলাম যে পুরা নিয়ন্ত্রণ আমাদের হাতে চলে আসলো। তখন তো মনে করেন আমি আমার মতো করে বক্তব্য দেওয়া শুরু করলাম যে গোটা জাতি যেহেতু আমার সাথে, আর এনসিপি যারা ছিল এরা তো একটা পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে ছিল সাথে, আর জামাতও ছিল, ওনারাও মানে এনকারেজ করছিল এবং ওনাদের সাথে নিয়মিত আমি যোগাযোগ রাখছিলাম। তো এখন বিএনপিও চলে আসছে, এখন আর কে আমাদেরকে আটকাই কে? আমি আমার মতো করে মানে চাপ তৈরি করার জন্য যা যা করার দরকার মনে করে বক্তব্য দিলাম, গরম টরম নরম দেখছেন আপনারা। আলহামদুলিল্লাহ সরকার পরে দেখছে যে না, ডে বাই ডে যেভাবে শিক্ষকদের অংশগ্রহণ বাড়ছে এটাকে আর কন্ট্রোল করা যাবে না। এবং আমি তো বলছি যে 22 তারিখের মধ্যে যদি না হয় তাহলে এমন জমায়েত হবে যেটা বাংলাদেশ কখনো দেখেনি। এই যে মানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক কর্মচারীদের পরিবার এবং মানে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় তারাও বলছিল যে আপনার, আর বিভিন্ন তো আপনার বক্তব্য দিয়ে গেছে যে আমরা সরাসরি ফিল্ডে আপনাদের সাথে মাঠে নামবো। তো সব মিলিয়ে সরকার আসলে পরে 500 থেকে 5% থেকে 1500 টাকা এখানে সরকার আসলে একরকমের এখানে নথি স্বীকার করতে বাধ্য হয়েছে আর কি, পরিবেশের কারণে। আমরা চাইলে সরকারকে হয়তো আরো জিম্মি করতে পারতাম, কিন্তু বিবেকজন শিক্ষক হিসাবে আমার কাছে মনে হয়েছে যেহেতু উচ্চ প্রতারণা দিয়েছেন অল্প সময়ে, আবার 15% দিচ্ছেন, একটা সরকারের উপরে এত লুট দিলে এটা বেইনসাফি হবে। আর আমরা যদি আবার 15% কে বিক্রি করি তখন জাতীয়বাদ আমাদের বিপক্ষে চলে যেতে পারে। সব মিলিয়ে আমরা এখানে হয়তো কিছু ছাড় দিয়ে একটা সসম্মানে সবার মানে উইনিং সিচুয়েশন পরে এখান থেকে আসার সুযোগ হয়েছে। তো এই আর কি ছিল বিস্তারিত। আপনারা শুনছেনই, শুনে নেই আর কিছু কথা আপনাদের সামনে বললাম। সময় অনেক হয়ে গেছে, ধৈর্য হয়তো আপনাদের ভুলাবে না। তো আলহামদুলিল্লাহ সর্বোপরি আল্লাহ তাআলার শুকরিয়া, অনেক ষড়যন্ত্র হয়েছে। জমিয়তুল মুদাররিসিন বাহাউদ্দিন মুমতাজি, তারপরে মুমতাজি, তারপরে তাদের ইনকিলাব পত্রিকা, তারা তো ধারাবাহিকভাবে রিপোর্ট করেছে। মানে শহীদ মিনার থেকে তো আমি যখন শহীদ মিনারে আসছি তারা রিপোর্ট করছে, আমি একে পালায় চলে আসছি। এই জাতীয় প্রপাগান্ডা অনেক চালাইছে তারা। এক সময় জামাত বানায়, এক সময় আমাকে ফেসিস্ট বানাই। সেলিম ভাই আপনার যে সংবাদ সম্মেলন করলো, এতদিন ছিল মানে অন্তরালে, কিন্তু একেবারে ভাবে সে চলে আসলো, সংবাদ সম্মেলন করলো, সাংবাদিকরা তাকে ধরলো যে আপনি শিক্ষক না, আপনি কেন এখানে আসছেন। সব মিলিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে এখানে। আমার মনে হয় আল্লাহ তাআলার বিশেষ রহমত ছিল, আমাদের সততা, আমাদের দৃঢ়তা, একনিষ্ঠতা, আমাদের দাবির প্রতি আমাদের মানে অনড় থাকা, সব মিলিয়ে হয়তো আমার কাছে মনে হয়েছে মানে আমরা হয়তো এখান থেকে সফলভাবে ফিরে এসে এখানের যে একটা বড় অর্জন, সেই অর্জনটা হচ্ছে যে আমাদের যে এখন ঐক্য তৈরি হয়েছে। আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আগামীকালকে থেকে শুরু হচ্ছে আমাদের একটা উপজেলা কমিটি ঘোষণার মাধ্যমে, ঈশ্বরগঞ্জ উপজেলা কমিটি কালকে আমরা ঘোষণা দেব। এই কমিটির মাধ্যমে আমরা সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলা কমিটি আমরা ঘোষণা দিব। উপজেলায় তো সবগুলো যেতে পারবো না হয়তো, আমি সিদ্ধান্ত তো আমার কাছে, আমি এখানে মানে আমার যেহেতু আমার কর্মস্থলের জেলা, এখানে হয়তো আশেপাশে যাবো। নরসিংদীতে আমার বাসা, ওখানে হয়তো আশেপাশে যাবো। তো অন্য জেলাগুলোতে উপজেলা হয়তো যাওয়া সম্ভব হবে না, আমরা জেলাগুলোতে যাব। তো আমরা যদি ধরেন আমাদের তো জোটের নিজস্ব সংগঠন গুলো আছে, আমার মাদ্রাসা ফোরামের প্রায় 45টা জেলা কমিটি আছে, 200-250 উপজেলা কমিটি এখন আছে বর্তমানে।
ফোরামের আপনার অনেক কমিটি আছে, জেলা উপজেলা কমিটি আছে, আরো যারা আছে তাদের কমিটি আছে। এটা আমাদের নিজস্ব একটা ফোর্স। আবার এর বাইরে আমরা এখন জোটে যদি আমরা প্রত্যেকটা জেলা উপজেলায় শক্তিশালী কমিটি, স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি সমন্বয় যদি দিতে পারি, তাহলে দেখা যাবে আমরা 2 দিনের নোটিশে আপনার 1 লক্ষ শিক্ষক ঢাকায় নিয়ে যেতে পারেন। আর এটা যদি আমরা করতে পারি তাহলে আমরা মন্ত্রণালয়কে যে কোনো বিষয়ে আমরা চ্যালেঞ্জ করতে পারবো।